15 লাখ 20 লাখ টাকা করে নেব, তাদের চাকরি দেবো, আজকে চাকরি হারিয়ে যাবে, তাহলে এই 15 লাখ 20 লাখ টাকার আনুগত্যটা কিভাবে আমি দেখাবো? তাই জন্য হয়তো সরকার করছে 15 লাখ 20 লাখ টাকা আবার যদি নতুন নিয়োগে আবার তোলে, তাহলে তাদের টাকায় ভোটটাও করে নিতে পারবে। আপনারা যদি এটাই চান তাহলে সেটা একদম সর্বসমক্ষে সবার সামনে মিডিয়াতে বলে দিন। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওতে আসার অন্যতম পারপাস না, ওই এসএসসির যে কেসটা চলছে সেই কেসটা এখনো পর্যন্ত মেটেনি। কেসটা তো মেটেইনি, উল্টে আবার হয়েছে কি না, রাজ্য সরকার নতুন করে আবার একটা কেসে জড়িয়ে গেছে। সেটা হচ্ছে যে নতুন যে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, যেটার জন্য আবার একটা কেস হয়েছে, যে সেখানে বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যদের যদি আলাদা করা যায় তাহলে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে, অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, এরকমটা বলা হয়েছিল, মানে অ্যাজ পার দ্য গাইডলাইন অফ সুপ্রিম কোর্ট। বাট এখানে কোথাও এটা বলা হয়নি যে এই অযোগ্যরা যারা টাকা নিয়ে চাকরিটা পেয়েছিল তাদেরকে তো মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। তারপর এটাও বলা হয়েছিল যে তারা পরীক্ষায় বসতে পারবে না, এবং এসএসসি নাকি দেখেছে যে এরকম 1801 জন আছে যারা অযোগ্য এবং তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে। তো ন্যাচারালি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, তাদের হয়তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, অ্যাপ্রুভ করা হবে না, মানলাম। কিন্তু সেখানে সিঙ্গেল বেঞ্চ পরশুদিনকে বলেছিল যে আপনারা নোটিফিকেশনটা প্রপার দেখুন এবং রিনোটিফাই করে ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করুন। তখন এসএসসি বলেছিল যে না, এখানে যারা অযোগ্য তারা তারা তো ফর্ম ফিল আপ করছে না, এবং তার সাথে এটাও বলেছে যে অযোগ্যরা তো অলরেডি টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ না করার বাধাটা কোথায়? এটার গ্রাউন্ড হিউম্যানিটি রেসপেক্টটা দেখেছে। তার মানে ব্যাপারটা হলো আমি একটা কোনো অসৎ কাজ করেছি, আমি তার জন্য ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি, তারপরে আমি আবার সেই কাজটা করতেই পারি, বা নতুন করে তাকে সুযোগ দেওয়া হোক, এরকম একটা ব্যাপার। কথাটা হচ্ছে এখানে এই রায়ের পর সিঙ্গেল বেঞ্চে তখন সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী তো তারা নোটিফিকেশন ফলো করেইনি, উল্টে এসএসসি করেছে কি ডিভিশন বেঞ্চ অ্যাপ্লাই করে দিয়েছে, দিয়ে বলেছে যে অযোগ্যরা কি ফর্ম ফিল আপ করতে পারবে। মানে কেসটা হচ্ছে কিরকম ভাবুন, সুপার নিউমেরি পদ ক্রিয়েট করলো, মন্ত্রিসভায় পাশ করালো, করার পর এটা পর্যন্ত বলেছে যে এটা নাকি ফর্ম ফিল আপ করতে পারবে, এটা নাকি পরীক্ষায় বসতে পারবে। তারপরেও এত কিছু ঘটে গেল, নতুন নোটিফিকেশনে এত কিছু ঘটে গেল, তা সত্ত্বেও এসএসসি 2016-তে কারা যোগ্য আর কারা অযোগ্য এদের লিস্টটাকে আলাদাভাবে সাবমিট করলো না সুপ্রিম কোর্টের কাছে। তাহলে কিন্তু এই যারা যোগ্য ছিল তাদের চাকরিগুলো বাতিল হতো না, এবং তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতেও হতো না। অবস্থাটা ভাবুন, এত কাণ্ড হয়ে গেল, এত কিছু ঘটে গেল, কাদের থেকে টাকা খেয়েছে বা কারা টাকা দিয়ে এই চাকরিগুলো পেয়েছে তারা ফিল্টারের মতো তাদেরকে বেরই করতে পারলো না, করলোই না, কিছুতেই করলো না। না তো না, মানে পৃথিবী উল্টে যাক, দেশ ধ্বংস হয়ে যাক, পাকিস্তান নিশ্চিহ্ন হয়ে যাক, আরো যা যা হওয়ার হয়ে যাক, কিন্তু এসএসসি 2016 প্যানেলে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই লিস্ট কিছুতেই সুপ্রিম কোর্টে সাবমিট করলো না। আর যার জন্য যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকেও পরীক্ষায় বসতে হচ্ছে, অনেকের এজ ওভার হয়ে গেছে তাই তারা আর হয়তো পরীক্ষায় বসতে পারবে না। এই মানে অনাচার অন্যায়গুলো থেকেই গেল, অবিচারটা থেকেই গেল। নানা রকম ভাবে বললো আমরা তোমাদের পাশে আছি, নানা রকম ভাবে বোঝালো, কিন্তু আলটিমেটলি যোগ্য অযোগ্যদের লিস্টটা সাবমিট করলোই না। আপনারা দেখুন জাস্ট যে কি কি বলেছে। অযোগ্যদেরকে নিয়ে যে এখনো পর্যন্ত বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, আমি বলবো যে নির্লজ্জতারও তো একটা সীমা থাকা দরকার, তাই না? মন্ত্রীদের, নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য যে ওদের চাকরিটা চলে গেলে তারা পিঠের চামড়া তুলে দেবে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা সেই দায়িত্বটা নিজে নেব, কারণ আমরা আর আমাদের পেশেন্স রাখতে পারছি না। আপনার ন্যূনতম পর্যন্ত আমাদের প্রতি কোনো রকম দায়বদ্ধতা বা কোনো রকম আন্তরিকতা টোটালি কিছু নেই। যদি তর্কের খাতিরেও বলি যে এখানে কতগুলো কথা বলা হয়েছে যে 10 নম্বর নাকি একটা গ্রেস মার্কস দেওয়া হচ্ছে যারা যোগ্য, কিন্তু সেই 10 মার্কস কোথায় বলা হয়েছে? বলা হয়েছে নোটিফিকেশনে যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে তারা সেই মার্কসটা পাবে। কোথাও কি বলা আছে যে ওই 10 মার্কস শুধুমাত্র যারা যোগ্য তাদের জন্য, শুধুমাত্র যারা সরকারি স্কুলে পড়েছে তাদের জন্য? তা বলেনি। টেন্টেড আর আনটেন্টেড বা নন টেন্টেড এই সেগ্রিগেশনটা করতে পারিনি, যার ফলে ওই 10 মার্কস ধরি কোনো প্রাইভেট স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স থাকে সে সাবমিট করে দিতে পারবে, 10 মার্কস পেয়ে যাবে। যারা অযোগ্য ছিল তারাও হয়তো কোথা থেকে একটা সার্টিফিকেট যোগ করলো বা অ্যাপ্রুভ করাইয়ে ইন্টারভিউতে শো করলো, তারাও 10 মার্কস পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি 10 মার্কস পাবে না কারা? যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা সদ্য বিএড কমপ্লিট করেছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা ধরুন 2021-22-এ বিএড কমপ্লিট করেছে,
হয়তো 5 বছর বা 3 বছরের যে এক্সপিরিয়েন্সের ওয়াইজ যে নাম্বার পাওয়ার কথা সেটা নেই। মাঝখান থেকে কি হবে, এই 2016 পর থেকে যারা যারা বিএড করেছে, যারা যারা প্রাইমারি টিচার ট্রেনিং করেছে বা যাই হোক এই সমস্ত কিছু প্রসেস করে এবারের জন্য ফর্ম ফিল আপ করেছিল, তারা খুব একটা সুবিধা করতে পারবে না। বরঞ্চ তাদেরকেও যোগ্য অযোগ্যদের সঙ্গে ওই যে আগের বারের কেসের যে প্যানেল ছিল তাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই প্যানেলের পরীক্ষার রেজাল্ট আদৌ বেরোবে কিনা, এই প্যানেলটা মানে নতুন করে 2025-এ যে নোটিফিকেশন বেরিয়েছে তার যে পরীক্ষাটা হচ্ছে সেটা আদৌ ঠিকঠাক ভাবে হবে কিনা তার কোনো সিওরিটি নেই। এই নিয়ে আমি ভিডিও আগেও করেছিলাম, তাতেও বলেছিলাম যে আদৌ এই পরীক্ষাটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা ঈশ্বর জানে। আদৌ এটার কোনো ভ্যালিড পয়েন্ট ওয়াইজ সুপ্রিম কোর্টের গাইডলাইন ওয়াইজ যে পরীক্ষাটা হচ্ছে ঠিকঠাক ভাবে তার কোনো সিওরিটি নেই। এবং আমার মনে হয় না যে 2025-এর মধ্যে আদৌ এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবে। ফার্দার আবার নতুন করে কোনো স্টে অর্ডার, ফার্দার করে নতুন করে কোনো কেস হবে কিনা তার কোনো সিওরিটি নেই। সো আলটিমেটলি দেখা গেল যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেমন সরকার 2010-এ ফিরে গেছে, ঠিক সেরকম ভাবে এই 2011-র পর থেকে যে আমরা পশ্চিমবঙ্গে একটা সরকারকে 3বার জিতিয়েছি এবং যেভাবে সরকারটা চলেছে তাতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি কিছু হলো না। 2011-র আগে পর্যন্ত যারা যারা পরীক্ষা দিয়েছিল সিপিএম এর আমলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তারাই ফিক্সড রয়েছে, তারাই পার্মানেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে। তারপর থেকে যে এই 15টা বছর হয়ে গেল, না হলো কোনো নোটিফিকেশন, না হলো কোনো রিক্রুটমেন্ট অন্তত স্কুল সার্ভিসের ক্ষেত্রে, এবং না কেউ চাকরিটা পেলো। মানে আলটিমেটলি আমাদের এই 15টা বছরে আমরা পিছিয়ে গেলাম, অন্তত 3টে জেনারেশন পুরো শেষ হয়ে গেল। দ্যাটস ইট। আমার আর কিছু বলার নেই যে কি হলো আলটিমেট। এত লক্ষ লক্ষ ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন করলো, এত লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এত লাখ টাকা খরচা করে বিএড কমপ্লিট করলো, বাট তারা হয়তো ওই প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, খুব কম টাকার মাইনের চাকরি করছে। এর বেশি আর কি হলো? নাথিং। অনেকে বাইরে চলে গেছে, বাইরে স্টেটের হয়ে পরীক্ষা দিয়েছে, সেখানকার স্কুল সার্ভিসের মাধ্যমে তারা চাকরিটা পেয়ে গেছে। পশ্চিমবঙ্গে থেকে তারা কিছু করে উঠতে পারলো না। সর্বোপরি 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের যে টিচার অ্যাপ্লিকেশন জমা পড়েছিল 3 লাখ মতো, সেটা এবছর মেরে কেটে এখনো পর্যন্ত যা শুনেছি 2,10,000 কি 2,20,000 পর্যন্ত গেছে। 10 বছর হয়ে গেছে, 10 বছরে বহু লাখ লাখ স্টুডেন্ট বিএড কমপ্লিট করেছে, কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যাটা 5 লাখও টপ করলো না। 2,10,000 কি 2,20,000 ম্যাক্সিমাম। তর্কের খাতিরে সেটা হয়তো 14 জুলাই পর্যন্ত 2.5 লাখ কি 2.25 লাখ অব্দি যাবে। তার মানে সরকারি চাকরি, স্কুল শিক্ষাতে স্পেশালি স্কুল সরকার মানে সরকার পোষিত স্কুলে চাকরি করার যে ইচ্ছে বা নৈতিকতা সেটা মানুষের ক্ষেত্রে চলে গেছে। কেন তারা ডাউট ফিল করছে আবার যদি 5 বছর পর কেস হয় এবং প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, সেটাই রিফ্লেক্ট করছে ফর্ম ফিল আপের সংখ্যার উপর। আর কি বলবো, কিছু বলার নেই। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানান, ভিডিওটা শেয়ার করুন, আর আমি আমার মতামতটা দিলাম শুধুমাত্র, বাকিটা আপনারাও কমেন্টে জানান।